أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা আজকে ইনশাল্লাহ রিভিশন দেব 337 থেকে 337। 337 ধারায় বলা আছে অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব। একজন অপরাধীকে কখন ক্ষমার প্রস্তাব করা যেতে পারে? কোনো অপরাধের সুষ্ঠু বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য, যখন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না বা সংগ্রহ করা যায় না, তখন অপরাধীদের মধ্যে থেকে একজনকে ক্ষমার প্রস্তাব দিয়ে যে শর্ত সাপেক্ষে সাক্ষী করা হয় তাকে রাজসাক্ষী বলা হয়। এই রাজসাক্ষীকে কি করা হয়? ক্ষমার প্রস্তাব দেওয়া হয়। ধারা 337। ধারার 338, ক্ষমার প্রস্তাবটা কে দিতে পারেন? ক্ষমার প্রস্তাব কে দিতে পারেন বা কোন আদালত বা কোন বিচারক ক্ষমার প্রস্তাব দিতে পারেন? বিচারক। কোন বিচারক দিতে পারেন? দায়রা আদালত দিতে পারেন, অথবা দায়রা আদালতের নির্দেশ সাপেক্ষে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দিতে পারেন। ধারা 338। তাহলে রাজসাক্ষী হওয়ার জন্য ক্ষমার প্রস্তাব দেওয়া যায় কত ধারা? 337। আর এই ক্ষমার প্রস্তাব দিতে পারেন কোন বিচারক বা ম্যাজিস্ট্রেট বা আদালত? দায়রা আদালত অথবা দায়রা আদালতের নির্দেশনা সাপেক্ষে বা নির্দেশ সাপেক্ষে মুখ্য মহানগর আদালত বা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। ধারা 338। ধারা 339, রাজসাক্ষী অথবা যাকে ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার কি করা যাবে? বিচার করা যাবে। কোন ক্ষেত্রে বিচার করা যাবে? যদি সে ভিন্ন ধরনের কোনো তথ্য প্রদান করে, মিথ্যা তথ্য প্রদান করে, তথ্য গোপন করে, বা সত্য ঘটনা যদি সে উদ্ঘাটন না করে, বা অপরাধীদের বিষয়ে যদি সে তথ্য যদি প্রদান না করে, তাহলে যে ব্যক্তিকে বা যে অপরাধীকে বা আসামিকে রাজসাক্ষী করা হয়েছে সেই রাজসাক্ষীর মিথ্যা তথ্য প্রদান করার জন্য বিচার করা যাবে। সেই সাথে সে যে অপরাধ করছে সে অপরাধেরও বিচার করা যাবে। ধারা 339। ধারা 339-এর ক, রাজসাক্ষীর বিচারের পদ্ধতি। অর্থাৎ রাজসাক্ষীর বিচারের পদ্ধতি কিরূপ হবে, কখন বিচার করা যাবে, কিভাবে বিচার করা যাবে। রাজসাক্ষীর বিচার 339-এর ক-এর 1, যে আদালত বিচার করতে পারবে। রাজসাক্ষীর বিচার কোন আদালত করতে পারবে? দায়রা আদালত। দায়রা আদালত করতে পারবে আসামিকে চার্জ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে। আসামিকে চার্জ অর্থাৎ অভিযোগ পড়ে শোনানো ও বুঝে দেওয়ার পূর্বে, এবং ম্যাজিস্ট্রেট আদালত হলে, যদি আদালত ম্যাজিস্ট্রেট আদালত হয়, তাহলে সরকার পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পূর্বে, অর্থাৎ বাদী পক্ষ বা সরকার পক্ষ বা রাষ্ট্রীয় পক্ষ যে সকল সাক্ষী থাকবে তাদের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জিজ্ঞাসা করতে হবে। এখানে আসামি বলতে রাজসাক্ষীকে জিজ্ঞাসা করতে হবে, যাকে সাক্ষী করা হয়েছিল তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে যে ক্ষমার শর্ত দেওয়া হয়েছিল তুমি সে ক্ষমার শর্ত পালন করেছো কিনা, তুমি তা দাবি করো কিনা যে আমি ক্ষমার যে শর্ত আমাকে দেওয়া হয়েছিল প্রত্যেকটা শর্ত আমি যথাযথভাবে পালন করছি। আমি এখানে কোনো প্রকার ভুল ত্রুটি তথ্য দেই নাই, কোনো মিথ্যা তথ্য দেই নাই, যা বলার যা যতটুকু বলার ততটুকু আমি সত্যই বলছি, বা অপরাধী সম্পর্কে সত্য তথ্য বা অপরাধ সম্পর্কে আমি সত্য ঘটনা বলে দিছি। এখানে সে যদি দাবি করে যে হ্যাঁ, আসামি দাবি করলে আদালত তার লিপিবদ্ধ করবেন। আসামি যদি দাবি দাবি করে যে আমি সত্য ঘটনা বলছি, যা বলছি যতটুকু বলছি সত্য বলছি, তাহলে আদালত তা লিপিবদ্ধ করবেন এবং বিচার চালিয়ে যাবেন। কার? রাজসাক্ষীর বিচার চালিয়ে যাবেন। এখানে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে রাজসাক্ষী তার শর্ত পূরণ করেছে কিনা, এবং তিনি যদি শর্ত পালন করেন, তাকে শর্ত পালন সাপেক্ষে কি বলা হয়েছিল, তুমি যদি শর্ত মোতাবেক যদি যাবতীয় তথ্য যদি প্রদান করো, অপরাধের তথ্য যদি প্রদান করো বা অপরাধীদের সম্পর্কে যদি তথ্য প্রদান করো, তাহলে তোমাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে বা খালাস দেওয়া হবে। তাহলে
এই আসামিকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি শর্ত পালন করছো কিনা, আসামি যদি স্বীকার করে যে হ্যাঁ আমি শর্ত পালন করছি, তাহলে এই বিষয়টি কে দেখবেন? আদালত দেখবেন যে আসলে সে শর্তটি পূরণ করছে কিনা। যদি পূরণ করে তাহলে তাকে খালাস দিতে হবে। ধারা 339-এর ক। ধারা 339-এর খ, খতে বলা আছে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে। নারী শিশুর 24 আর এসিড অপরাধ দমন আইনের ধারা 21, না ধারা নারী শিশুর 21, এসিড অপরাধ দমন আইনের ধারা 18। ধারা 18, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে বা বিচার চালিয়ে নেওয়া যাবে। ধারা 339-এর খ, ফৌজদারি কার্যবিধি। ধারা 340, ধারা 340, আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ও সাক্ষী হওয়ার জন্য যোগ্যতা। অর্থাৎ কোনো অপরাধে যদি আসামি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে চায়, তাহলে সেই আসামি নিজের পক্ষে কি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে পারবে অথবা সে সাক্ষী হতে পারবে। এখন এখানে বলা যায় যদি একজন উকিল বা অ্যাডভোকেট যদি কখনো কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যদি সে আদালতের কাঠগড়ায় যদি দাঁড়ায়, তাহলে সে নিজের পক্ষে কি করতে পারবে? ওকালতিও করতে পারবে। সে নিজের পক্ষে ওকালতি করতে পারবে, নিজের পক্ষে সাক্ষী দিতে পারবে, নিজের পক্ষে সে আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি দিতে পারবে, কিন্তু অন্য কোনো অপরাধী বা আসামির পক্ষে সে কি করতে পারবে না? ওকালতি করতে পারবে না। অন্য আসামির পক্ষে ওকালতি করতে গেলে অন্য কোনো উকিল বা অ্যাডভোকেট নিয়োগ দিতে হবে, যে সবার পক্ষেই মামলার কার্যক্রম লড়তে পারবে আদালতে। তাহলে ধারা 340। ধারা 341, আসামি যদি মামলার কার্যক্রম যদি না বোঝে তাহলে করণীয়। আসামি বা অপরাধী যদি বুঝতে না পারে তখন করণীয় কি বা কি পদ্ধতি আদালত পালন করবেন? আসামি যদি মূক হয় অথবা বধির হয়, অর্থাৎ বোবা, বা আসামি যদি কানে না শোনে, এই কোয়ালিটির যদি আসামি হয়, তখন সে যদি আদালতের কার্যক্রম বা আদালতের যে সকল কার্যক্রম চলে সে সকল কার্যক্রম যদি সে বুঝতে না পারে, তখন আদালত কি করবেন? বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। সে যদি বুঝতে নাও পারে, আদালত বিচার কার্যক্রম চালিয়ে যাবেন। এখানে অনুসন্ধান করবেন, তদন্ত করবেন, বিচার কার্যক্রম করবেন, প্রয়োজন পড়লে অপরাধের বিষয়ে তিনি রায়ও প্রদান করবেন। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত যদি আসামিকে কোনো দণ্ড প্রদান করেন, তাহলে সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহ আসামিকে কি করতে হবে? হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে, এবং হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দেবেন। অর্থাৎ হাইকোর্ট বিভাগ মামলার কাগজপত্র আলোচনা পর্যালোচনা করার পর অনুসন্ধান যদি করা লাগে, সবকিছু করার পর হাইকোর্ট বিভাগ যদি মনে করেন যে আসলে এই অপরাধী, তাহলে না, ক্ষমা প্রদান করা যেতে পারে, বা আগের যে আদালত যে রায় প্রদান করছে তার চেয়ে কম দণ্ড প্রদান করা যেতে পারে। তাহলে আদালত, হাইকোর্ট বিভাগ যেমন মনে করবেন তেমন আদেশ দিতে পারবেন। ধারা 342, ধারা 341, ধারা 342, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। কার জবানবন্দি? আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। আসামির বিরুদ্ধে সাক্ষ্য হতে আসামিকে ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য আদালত অনুসন্ধান ও বিচারের যে কোনো পর্যায়ে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ধারা 342। ধারা 342-এর 2, আসামি কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলে বা মিথ্যা জবাব দিলে বা সাক্ষী দিলে আসামি দণ্ডনীয় হবে না। অর্থাৎ আসামির জবানবন্দি বলতে আসামিকে যদি কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের প্রেক্ষিতে আসামি যা কিছু বলবে সেটা হবে আসামির জবানবন্দি। আর কোনো অপরাধের বিচার কার্যক্রম চলার ক্ষেত্রে সরকার পক্ষের উকিল বা বাদী পক্ষের উকিল আসামিকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এটা বিচার শুরু হওয়ার সাথে সাথে বা অনুসন্ধান কার্যক্রম শুরু হওয়ার পর বা বিচারের যে কোনো পর্যায়ে এটা কি করতে পারেন? আসামি পক্ষের যে কোনো আসামিকে, এটা বাদী পক্ষের উকিল অথবা রাষ্ট্রীয় পক্ষের উকিল আসামিকে যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এই প্রশ্ন জিজ্ঞাসার ফলে আসামি ব্যক্তি যদি যদি সঠিক তথ্য দেয় বা
মিথ্যা তথ্য যদি দেয়, তাহলে এই মিথ্যা তথ্যের জন্য তাকে কি করা যাবে না, দণ্ডনীয় করা যাবে না, ধারা 342। আসামি জবাব দিলে অনুসন্ধানে বা বিচারে বিবেচনা করা যেতে পারে। তাহলে আসামি যদি জবাব দেয়, তাহলে অনুসন্ধানে, অপরাধের যখন অনুসন্ধান করা হবে অথবা বিচার করা হবে, তখন বিচারের ক্ষেত্রে সেই জবানবন্দি কি করা যেতে পারে, বিবেচনা করা যেতে পারে। ধারা 342, আসামিকে কোনো প্রকার শপথ গ্রহণ পূর্বক এই জবানবন্দি গ্রহণ করা, প্রদান করা যাবে না। তাহলে আসামি যদি অন্যান্য সাক্ষী যেমন আদালতে হাজির হওয়ার পর সাক্ষ্য দেওয়ার পূর্বে কি করা হয়, তাকে শপথ পাঠ করানো হয় যে আমি আদালতে হাজির হয়েছি, আমি যা বলিব সত্য বলিব, সত্য বলি কোনো কিছু মিথ্যা বলিব না, এটা কি করা হয়। প্রত্যেকটা ধর্মের যে গ্রন্থগুলো আছে, ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থের উপর হাত রেখে এই বিষয়গুলা কি করা হয়, বলানো হয়, শপথ গ্রহণ করানো হয় বা শপথ পাঠ করানো হয় যে আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা কোনো প্রকার তথ্য আদালতকে দেব না। ঠিক আছে। এই শপথ গ্রহণ আসামিকে করানো যাবে না। তাকে করানো যাবে না, আসামিকে শপথ গ্রহণ পূর্বক তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। ধারা 342। ধারা 344, কার্যক্রম স্থগিত অথবা মুলতবি অথবা আসামিকে হাজতে প্রেরণ ও হাজতে প্রেরণের যুক্তিসঙ্গত কারণ। অর্থাৎ কার্যক্রম স্থগিত করা যাবে বা মুলতবি রাখা যাবে, আসামিকে কি করা যাবে, কার্যক্রম যদি স্থগিত করা হয়, বিচার কার্যক্রম, কোন কার্যক্রম, বিচার কার্যক্রম, বিচার কার্যক্রম যদি কোনো কারণে স্থগিত করা হয় বা মুলতবি করা হয়, সেই ক্ষেত্রে আসামি যদি কি থাকে, আদালতে কারাগারে যদি আটক থাকে বা হাজতে যদি আটক থাকে, তাহলে তাকে পুনরায় কি করতে হবে, হাজতে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে সময় যদি 15 দিনের অধিক হয়, 15 দিনের যদি অধিক হয়, তাহলে তাকে হাজতে পাঠাতে পারবেন না, তাহলে তাকে হাজতে পাঠানো যাবে না। যদি এই মুলতবি রাখার বা স্থগিত রাখার সময়টা যদি 15 দিনের কম হয়, তাহলে ওই অপরাধীকে বা আসামিকে কি করা যাবে, হাজতে প্রেরণ করা যাবে। অর্থাৎ কোনো অপরাধের বিচার করাকালীন বা বিচারের সময় আদালত বা বিচারক যদি কোনো কারণে মামলা স্থগিত করেন বা মুলতবি রাখেন, তাহলে কি করতে হবে, আসামি যদি জামিনে মুক্তিপ্রাপ্ত থাকে তাহলে তাকে ছেড়ে দিতে হবে। আসামি যদি আদালতে, আসামি যদি কারাগারে যদি আটক থাকে বা হাজতে যদি আটক থাকে, তাহলে তাকে কি করতে হবে, হাজতে প্রেরণ করতে হবে। কিন্তু শর্ত থাকে এখানে, আসামির হাজতবাসকাল মুলতবি যদি 15 দিন বা স্থগিত যদি 15 দিনের বেশি হয় বা 15 দিনের যদি অধিক হয়ে যায়, সেক্ষেত্রে কি করা যাবে না, আসামিকে হাজতে প্রেরণ করা যাবে না। ধারা 344। 44-1, 44-2 বলা হয়েছে হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত কর্তৃক প্রদত্ত আদেশ লিখিত এবং জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ যে জজ বা বিচারক বা ম্যাজিস্ট্রেট বা যে আদালত এই অপরাধের বিচার কার্যক্রম করার পূর্বে, করার আগেই, করার আগেই না, এই অপরাধটা যখন বিচার কার্যক্রম হবে, বিচার কার্যক্রম চলমান অবস্থায় যদি অপরাধের বিচার কার্যক্রম স্থগিত করা হয় বা মুলতবি করা হয়, তাহলে যে আদালতের বিচারক করবেন বা যে জজ বা ম্যাজিস্ট্রেট এই বিচার কার্যক্রম করবেন, তিনি কি করবেন, আদেশটি অবশ্যই মুলতবি রাখার আদেশ বা স্থগিত রাখার আদেশ অবশ্যই লিখিতভাবে লিখবেন এবং সেই সাথে তিনি স্বাক্ষর করবেন। ধারা 344। ধারা 351, আদালতে হাজির অপরাধীকে আটক রাখার ক্ষমতা। অর্থাৎ আদালতে যদি কোনো অপরাধী যদি হাজির হয়, তাহলে সেই অপরাধী সমন পেয়ে বা তাকে গ্রেপ্তার পূর্বক আদালতে হাজির করা হয়েছে মর্মে গণ্য করা হবে। অর্থাৎ কোনো আসামি যদি আদালতে হাজির হয়, তাহলে তাকে কি করা যাবে, তাকে আটক করা যাবে বা গ্রেপ্তার করা যাবে। ধারা 351। ধারা 352-তে বলা হয়েছে আদালত উন্মুক্ত থাকবে কখন, আদালতটা কখন উন্মুক্ত থাকবে, যখন আদালতে বিচার কার্যক্রম চলবে, আদালতে বিচার কার্যক্রম চলমান অবস্থায় আদালতের ভবন উন্মুক্ত থাকবে, সেখানে যে কেউ প্রবেশ করতে পারবে। তবে শর্ত থাকে যে কোনো বিশেষ মামলার ক্ষেত্রে যদি মামলা পরিচালনা করা হয় বা বিচার কার্যক্রম হয় বা অনুসন্ধান কার্যক্রমের ক্ষেত্রে আদালত কে থাকবে, রুদ্ধদ্বার কক্ষে তার বিচার করা যাবে। অর্থাৎ
নারী ঘটিত কোনো অপরাধ বা শিশু ঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে যদি অপরাধের বিচার কার্যক্রম চলমান থাকে, তখন জনগণকে সেখানে প্রবেশে বাধা প্রদান করা যেতে পারে, অথবা কোনো জনগণ যদি সেখানে থাকে তাহলে তাদেরকে বাইরে বের করেও দেওয়া যেতে পারে। ধারা 352। ধারা 353-তে বলা হয়েছে, আসামির উপস্থিতিতে বা তার উকিলের উপস্থিতিতে, আসামি যদি উপস্থিত থাকতে না পারে, তাহলে আসামি যদি উপস্থিত না থাকে তাহলে তার উকিলের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো অপরাধের বিচার কার্যক্রম যখন চলমান হয় তখন দুই পক্ষেরই সাক্ষী থাকে, আসামি পক্ষের সাক্ষী বা বাদী পক্ষের সাক্ষী, ঠিক আছে। যখনই কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে, যখনই বাদী পক্ষের এবং আসামি পক্ষের সকল প্রকার সাক্ষ্য আসামির উপস্থিতিতে অথবা আসামি যদি উপস্থিত না থাকে তাহলে প্রয়োজন পড়লে তার উকিলের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। ধারা 353। ধারা 353। ধারা 364। ধারা 364-তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা মোতাবেক যখন কোনো ব্যক্তির বিবৃতি অথবা আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হবে তখন কি পদ্ধতিতে লিপিবদ্ধ করা হবে, ধারা 364-তে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আসামি ব্যক্তি যে ভাষায় বর্ণনা করবেন সে ভাষায় লিপিবদ্ধ করতে হবে। তারপর সে ভাষায় যদি লিপিবদ্ধ করা সম্ভব না হয় তাহলে ইংরেজি ভাষায় অথবা আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে, এবং লিপিবদ্ধ জবানবন্দি আসামিকে দেখাইতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে, তাকে পড়ে শোনাইতে হবে। সে যদি লিপিবদ্ধকৃত ভাষা বুঝতে না পারে তাহলে তার ভাষায়, তার যে নিজস্ব ভাষা আছে সে ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে, যেন সে জবানবন্দিতে কোনো কিছু যদি ছাড়া পড়ে তাহলে সে যেন পুনরায় সে বিষয়টি বলতে পারে বা যোগ করতে পারে, সেই জন্য তাকে তার ভাষায় বুঝিয়ে দিতে হবে। ধারা 364-1। আসামি কর্তৃক জবানবন্দি সঠিক বলে স্বীকার করলে আসামি আদালতের জজ বা ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই জবানবন্দিতে স্বাক্ষর করবেন। ধারা 364-2। আসামির রেকর্ডকৃত জবানবন্দি ম্যাজিস্ট্রেট বা জজ নিজ হাতে লিখিত ও স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট অথবা জজ আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন তিনি আসামির স্বীকারোক্তি নিজ হাতে লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করা শেষে কি করবেন, নিজে তিনি স্বাক্ষর করবেন। ধারা 364। ধারা 374। ধারা 374-এ বলা হয়েছে রিপোর্ট প্রেরণ করতে হবে। কোন ক্ষেত্রে রিপোর্ট প্রেরণ করতে হবে, যদি দায়রা আদালত কোনো অপরাধের বিচারকালে যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে সেই মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য মামলার সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে। ধারা 374। ধারা 376-এ বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন, সেই মামলার কাগজপত্র দিয়ে আলোচনা পর্যালোচনা করার পর সে আদেশ আহ কি বাতিল করতে পারেন, অথবা নতুন কোনো আদেশ দিতে পারেন, বা নতুন কোনো দণ্ড দিতে পারেন, অথবা দণ্ড হ্রাস করতে পারেন। ধারা 376। আসামিকে আদালত খালাসও দিতে পারেন। ধারা 382। ধারা 382-তে বলা হয়েছে গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ, অর্থাৎ কোন স্ত্রীলোক কোনো অপরাধের দণ্ডে যদি তার মৃত্যুদণ্ড হয় বা মৃত্যুদণ্ডের আদেশ হয় বা রায় হয় তাহলে আদালত কি করতে পারেন, হাইকোর্ট বিভাগ, আদালত না হাইকোর্ট বিভাগ তার দণ্ড স্থগিত করতে পারেন অথবা দণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন। ধারা 382। ধারা 386 জরিমানা আদায়ের পরোয়ানা। জরিমানা আদায়ের পরোয়ানা এটা কখন দেওয়া হয়, যখন কোনো ব্যক্তিকে দণ্ড প্রদানের সাথে সাথে জরিমানা দণ্ড প্রদান করা হয় বা অর্থদণ্ড প্রদান করা হয়, তখন সেই অর্থদণ্ড আদায় করার জন্য এই জরিমানা আদায় পরোয়ানা ইস্যু করা হয়। কোন আদালত করেন, যে আদালত এই দণ্ড প্রদান করেন সেই আদালত এই জরিমানা আদায় পরোয়ানা ইস্যু করতে পারেন। ধারা 386। ধারা 387 জরিমানা ওয়ারেন্ট সীমার বাহিরে কার্যকরীকরণ। অর্থাৎ একটা পরোয়ানা যখন ইস্যু করা হয় তখন নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় যদি কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট এলাকার জেলা ম্যাজিস্ট্রেট অথবা সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা অপর কোনো ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে এই জরিমানা আদায়ের পরোয়ানা কার্যকরী করা যাবে। ধারা 389 জরিমানা ওয়ারেন্ট কে প্রদান করতে পারেন, যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছেন সেই জজ বা ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায়ের পরোয়ানা ইস্যু করতে পারেন বা প্রদান করতে পারেন। ধারা 389। ধারা 300 ধারা 401। ধারা
401, দণ্ড স্থগিত অথবা মওকুফ করার ক্ষমতা। কার ক্ষমতা? সরকারের ক্ষমতা। কোন ব্যক্তি অপরাধে দণ্ডিত হলে সরকার যে কোনো সময় শর্তে বা বিনা শর্তে সেই ব্যক্তির দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারেন। এক্ষেত্রে দণ্ড সম্পূর্ণ বা আংশিক মওকুফ করতে পারেন। কে করতে পারেন? সরকার করতে পারেন। ধারা 401-এর 1, ধারা 401-এর 3, ধারা 401-এর 3-এ বলা হয়েছে, যখন যে শর্তে অপরাধী ব্যক্তির দণ্ড মওকুফ করা হয়েছে বা অপরাধী ব্যক্তিকে খালাস প্রদান করা হয়েছে, সেই শর্ত যদি অপরাধী ব্যক্তি যদি লঙ্ঘন করে, তাহলে সেই অপরাধী ব্যক্তিকে পুনরায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। কে গ্রেপ্তার করতে পারবেন? এক্ষেত্রে পুলিশ অফিসার, এবং যে কোনো পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 54 124-6, 401-3, 565-3 একই কথা বলা আছে। যদি কোনো অপরাধী ব্যক্তিকে শর্তে যদি ছেড়ে দেওয়া হয়, সে যদি সেই শর্ত লঙ্ঘন করার পর পুলিশ অফিসার, যে কোনো পুলিশ অফিসার ওই অপরাধী ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 401-3, ফৌজদারি কার্যবিধি আইনের 54-1, তারপরে 124-6, 401-3, 565-3। 402, ধারা 402, দণ্ড রদ বদলের ক্ষমতা। অর্থাৎ সরকার দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতীতই দণ্ড হ্রাস করতে পারেন। দণ্ড হ্রাস করে যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন। ধারা 402 কে পারেন? 401, 402 সরকার পারেন। 401-এ আর 402-এ কে পারেন? সরকার পারেন। কি পারেন? যে দণ্ড দেওয়া হয়েছে সে দণ্ড মওকুফ করতে পারেন, স্থগিত করতে পারেন, অথবা অন্য কোনো দণ্ড দিতে পারেন, অথবা খালাস করে দিতে পারেন, শর্তে অথবা বিনা শর্তে। ধারা 401। আর দিয়ে বলা হয়েছে, যে অপরাধী ব্যক্তি যে অপরাধ করছে সেই অপরাধী ব্যক্তির সম্মতির প্রয়োজন নাই। তার সম্মতি ব্যতীত সরকার কি করতে পারেন? দণ্ড মওকুফ করে অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন বা দণ্ড হ্রাস করতে পারেন। ধারা 402। ধারা 402-এর-ক, ধারা 402-এর-ক, 402-এর-কতে বলা হয়েছে, সরকারকে ফৌজদারি কার্যবিধি আইনের 401 ও 402 ধারায় যে ক্ষমতা প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতিও, মহামান্য রাষ্ট্রপতিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ কোনো অপরাধী ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতিও, সরকার যেমন পারেন যে কোনো অপরাধের জন্য দণ্ড স্থগিত করতে পারেন বা মওকুফ করতে পারেন, বা শর্তে বা বিনা শর্তে তাকে কি করতে পারেন? খালাস দিতে পারেন। এখানে রাষ্ট্রপতিও সে কাজটি করতে পারবেন। আবার 402 যেমন বলা হয়েছে, কোনো ব্যক্তির সম্মতি ব্যতীতই, অপরাধী ব্যক্তির দণ্ড তার সম্মতি ব্যতীতই দণ্ড হ্রাস করতে পারেন। এখানে রাষ্ট্রপতিও 402 ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 402-এর-ক। নতুন ধারা, ধারা 403, ধারা 403। বিসমিল্লাহির রহমানির রহিম। 403-এ বলা হয়েছে, একবার দণ্ডিত হলে অথবা খালাস পেলে একই অপরাধের জন্য কারো বিচার করা যাবে না, পুনরায় কারো বিচার করা যাবে না। অর্থাৎ কোনো অপরাধের বিচার করার পর যদি একবার দণ্ড হয়, দেখা গেল একজন চোর চুরি করেছে, চুরি করার পর সে চুরি করার জন্য আদালত তাকে 1 মাসের কারাদণ্ড প্রদান করছে, কারাদণ্ড সে ভোগ শেষে বাহির হয়েছে, পুনরায় সেই চুরি অপরাধের জন্য আবার বিচার করা যাবে না, অথবা শাস্তি প্রদান করা যাবে না। ধারা 403-এর-1, ধারা 403-এর-1। 403-এর-1-এ বলা হয়েছে, আদালতে অপরাধের জন্য একবার বিচার হলে অথবা অপরাধীকে দণ্ডিত বা খালাস প্রদান করা হলে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। এখানে উদাহরণ দেওয়া যেতে পারে, চাকর হিসেবে চুরির অপরাধে ক এর বিচার করা হলো ও খালাস প্রদান করা হলো। অর্থাৎ চাকর ক তার মনিবের বাসায় চুরি করছে এবং সেই চুরির অপরাধে আদালতে বিচার হয়েছে, বিচার শেষে কি করা হয়েছে? অপরাধী ককে খালাস প্রদান করা হয়েছে। পরে এই খালাস বলবৎ থাকাকালে তাকে চাকর হিসেবে চুরি বা অপরাধজনক বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত
করা যাবে না। অর্থাৎ তাকে যখন খালাস প্রদান করা হয়েছে তাকে পুনরায় কি করা যাবে না, চুরির যে অপরাধটা যে হয়েছে সেই অপরাধের যে বিচার হয়েছে সেই অপরাধটার জন্য পুনরায় তাকে বিচার করা যাবে না, ধারা 403। ধারা 403। কিন্তু সে যদি চুরির অপরাধ ব্যতীত খালাস পাওয়ার পর অন্য কোনো অপরাধ করে, ডাকাতি করে, ডাকাতি করে বা দস্যুতা করে বা খুন করে বা ধর্ষণজনিত কোনো অপরাধ করে বা শিশু সংক্রান্ত কোনো অপরাধ করে বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ করে, অস্ত্র আইনের কোনো অপরাধ করে, অর্থাৎ সে চুরি ব্যতীত অন্য কোনো যদি অপরাধ করে তার অপরাধের বিচার করা যাবে। কিন্তু ওই যে চুরি অপরাধটার একবার বিচার করা হয়েছে, আদালতে বিচার হয়েছে, বিচার শেষে তাকে খালাস প্রদান করা হোক অথবা তাকে দণ্ড প্রদান করা হোক, যাই কিছুই করা হোক না কেন, যদি খালাস প্রদান করা হয় তাকে কি করা যাবে না, ওই অপরাধের জন্য তার আর বিচার করা যাবে না। এখন যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, এখন সে যদি মনে করে যে না আমি আদালতে কাছে বিচার চাইলাম, আদালত তাকে খালাস প্রদান করে দিল, আমি অপরাধটার জন্য আবার মামলা করব এবং আদালতের কাছে আবার বিচার চাইবো, কিন্তু অপরাধী যদি দণ্ড ভোগ করে, আদালত যদি দণ্ড দেয়, তাহলে তো সেখানে প্রশ্নই ওঠে না, নতুন করে বিচারের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যখনই খালাস প্রদান করা যেতে পারে বা খালাস প্রদান করা হয়, তখন যে বাদী থাকে সে তার মনের ভিতরে যদি একটু খুঁতখুঁতি থাকে যে আমি একটা অপরাধের বিচার চাইলাম, আদালত তাকে খালাস প্রদান করলো, তাহলে সে কি করবে, নতুন করে যে মামলা করবে সেই মামলা দায়ের করতে পারবে না, অথবা একই অপরাধের জন্য আদালত তার আর বিচার করবে না। ধারা 403। ধারা 403। ধারা 412। ধারা 412। আসামি দোষ স্বীকার করলে আপিল চলবে না, আপিল চলবে না। ধারা 412, ধারা 413, ধারা 414। কোন কোন অপরাধের ক্ষেত্রে আপিল চলবে না? আপিল তো আমরা সাধারণত করি, কোনো অপরাধ করা হইলো, অপরাধ করা শেষে অপরাধে যদি শাস্তি দেওয়া হয় কি করা হয়, নিম্ন আদালত দিলে উচ্চ আদালতে যাওয়া হয়, হাইকোর্ট বিভাগে যাওয়া হয়, যে আপিল আদালত আছে সেই আপিল আদালতে আপিল করা হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে এই আপিল কার্যক্রম চলবে না, আপিল করা যাবে না? ধারা 412। আসামি দোষ স্বীকার করলে আপিল চলবে না। কোনো অপরাধের জন্য আসামি দোষ স্বীকার করলে এবং তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে দণ্ড প্রদান করলে দণ্ডের পরিমাণ ও আইনগত যৌক্তিকতা ব্যতীত আপিল চলবে না। তাহলে ধারা 412। ধারা 412। ধারা 412-তে বলা হয়েছে, যদি কোনো অপরাধী আদালতে তার বিচার চলাকালে সে যদি দোষ স্বীকার করে এবং সেই দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত, বিচারক, ম্যাজিস্ট্রেট বা জজ যদি দণ্ড প্রদান করেন, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। ধারা 412। ধারা 412। ধারা 413। তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যাবে না। তুচ্ছ অর্থাৎ তুচ্ছ ঘটনা নিয়ে যদি কোনো অপরাধের বিচার হয়, সেই বিচারের ক্ষেত্রে যদি কোনো দণ্ড প্রদান করা হয়, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, কোনো মামলা বা কোনো দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা চলবে না। ধারা 413। অপরাধের জন্য কোনো অপরাধীকে দণ্ড হিসেবে মাত্র 1 মাসের কারাদণ্ড দিলে, কতদিন, মাত্র 1 মাসের কারাদণ্ড দিলে অথবা 50 টাকা যদি অর্থদণ্ড প্রদান করা হয়, তাহলে এরূপ দণ্ডের ক্ষেত্রে বা দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। ধারা 413। ধারা 413। তো ধারা 400-তে বলা হয়েছে, আসামি যদি নিজেই দোষ স্বীকার করে এবং সেই দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত বা জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক যদি দণ্ড প্রদান করেন, তাহলে সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। ধারা 413-তে বলা হয়েছে, তুচ্ছ ঘটনার জন্য যদি আদালতে বিচার হয় এবং অপরাধী ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয়, সেখানে দণ্ড যদি 1 মাস হয় এবং অর্থদণ্ড যদি 50 টাকা করা হয়, তাহলে এখানে তো আছেই অল্প 1 মাস। আবার সেই ক্ষেত্রে অন্য দিক দিয়ে দেখা যায় 50 টাকা, 50 টাকা তো কোনো বিষয়ই না।
50 টাকা কোনো বিষয় না, তুচ্ছ একটা ঘটনা, তুচ্ছ ঘটনার কারণে তুচ্ছ দণ্ড, ছোট দণ্ড, এই সকল দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। ধারা 413। ধারা 414-তে বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের দণ্ডের বিরুদ্ধে আপিল করা চলবে না। অর্থাৎ অপরাধের বিচার কার্যক্রম যদি সংক্ষিপ্ত হয়, তাহলে সেই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কি করা যাবে না, অপরাধের দণ্ডের ক্ষেত্রে আপিল করা চলবে না। ধারা 414। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা মাত্র জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবেন না। ধারা 414। এই আইনে ইতিপূর্বে যাই কিছু থাকুক না কেন, সংক্ষিপ্ত ভাবে বিচারকৃত কোনো মামলায় 260 ধারা অনুসারে কাজ করতে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট কেবলমাত্র অনধিক বা অনধিক 200 টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি কোনো আপিল করতে পারবেন না। ধারা 414। শুধু 200 টাকার কথা বলা আছে, অন্য কোনো দণ্ডের কথা বলা নাই। যেমন 412-তে বলা হয়েছিল আসামি যদি নিজেই দোষ স্বীকার করে, দোষ স্বীকারের ফলে যদি জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক বা আদালত যদি দণ্ড প্রদান করেন, সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। তুচ্ছ ঘটনার ফলে যদি এক এক মাস কারাদণ্ড হয়, অথবা সেই সাথে 50 টাকা যদি অর্থদণ্ড করা হয়, সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। আর 414-তে বলা হয়েছে বিচার যদি সংক্ষিপ্ত হয়, বিচার যদি সংক্ষিপ্ত হয়, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট 200 টাকা মাত্র জরিমানা করেন, মাত্র 200 টাকা যদি জরিমানা করেন, তাহলে সেই জরিমানার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। ধারা 414। ধারা 414। তাহলে ধারা 403, 412, 413, 414 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 442-এর ক, আপিল ও রিভিশন নিষ্পত্তির সময়। ধারা 442-এর ক এর 1, আপিল আদালতে আপিল গৃহীত হওয়ার, এগুলা প্রশ্ন এমসিকিউ আসতে পারে। এখানে 403 ধারা থেকে যা মোটামুটি পড়া হবে 442 পর্যন্ত, এগুলো এমসিকিউ। 491, এটা একটা টিকা আসতে পারে, হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ দানের ক্ষমতা কার? হাইকোর্ট বিভাগের। একমাত্র হাইকোর্ট বিভাগ হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ দানের ক্ষমতা রাখেন। তা ধারা 442-এর কতে বলা হয়েছে আপিল ও রিভিশনের নিষ্পত্তির সময়, অর্থাৎ আপিল এবং রিভিশন কতদিনের জন্য, কতদিনের ভিতরে নিষ্পত্তি করতে হবে। ধারা 442-এর কয়ের 1, আপিল আদালতে আপিল গৃহীত হওয়ার তারিখ হতে 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা বিভাগ হলো আপিল বিভাগ আর অন্যটি হলো হাইকোর্ট বিভাগ। একটা আপিল বিভাগ, অন্যটি কি বিভাগ? হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আন্ডারে দুইটা বিভাগ আছে, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে কি করা হয়, হাইকোর্ট বিভাগে অনেক সময় মামলা স্থানান্তর করা হয় বিচারের জন্য। আর আপিল বিভাগে কি করা হয়, আপিল করা হয় কোনো অপরাধের দণ্ডের বিরুদ্ধে বা যে কোনো কারণে সংক্ষুব্ধ ব্যক্তি অথবা অপরাধী ব্যক্তি কি করেন, যে দণ্ড যখন প্রদান করা হয় তখন তিনি কি করেন, আপিল করেন। আপিলের ফলে কোথায় আপিল, কোথায় করা হয়, আপিল বিভাগে আপিল করা হয়, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। এই যে আপিল বিভাগের কথা বলা হয়েছে ধারা 442-এর ক, আপিল আদালতে আপিল গৃহীত হওয়ার তারিখ হতে 90 দিনের ভিতরে, এমসিকিউ আসতে পারে,
কোনো অপরাধের আপিল যখন আপিল আদালতে করা হয়, কিন্তু আপিল আদালতে অপরাধ গৃহীত হওয়ার পর কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে? 90 দিন, 120 দিন, 100 দিন, 110 দিন? উত্তর হবে 90 দিন। আপিল আদালতে যখন আপিল করা হবে, আপিল গৃহীত হওয়ার তারিখ হতে, অর্থাৎ যে তারিখে আপিল গ্রহণ করা হবে সেই তারিখ হতে পরবর্তী 90 দিনের ভিতরে আপিল নিষ্পত্তি করতে হবে। কতদিন? 90 দিন। ধারা 442-এর কয়ের 1 দিয়ে বলা হয়েছে রিভিশনের ক্ষমতা সম্পন্ন আদালত পক্ষগণের উপর নোটিশ জারি করার তারিখ হতে 90 দিনের মধ্যে রিভিশন কার্যক্রম নিষ্পত্তি করতে হবে। ধারা 442-এর কয়ের 2 তিনে বলা হয়েছে অত্র ধারার সময় নির্ধারণের জন্য শুধুমাত্র কর্মদিবস কর্মদিবস গণনা করতে হবে। ধারা 442-এর কয়ের 3 কর্মদিবস বলতে কি বোঝায়? যে সকল দিনে কাজ করা যায়, অর্থাৎ রবি থেকে বৃহস্পতি, ছুটির দিন ব্যতীত রবি থেকে বৃহস্পতি, এই দিনগুলোকে কর্মদিবস হিসেবে গণনা করতে হবে। ধারা 442-এর কয়ের 3। ধারা 442-এর কয়ের 3। নিচে কেউ নাই তো দেখলাম। তাহলে যখন কোনো আপিল আদালতে আপিল করা হয় এবং আপিল গৃহীত হওয়ার তারিখ হতে 90 কর্মদিবসের ভিতরে বা 90 কার্য দিবসের ভিতরে আপিল নিষ্পত্তি করতে হবে। আর রিভিশন নিষ্পত্তি করতে হবে সেটাও 90 দিনের ভিতরে, কিন্তু দুই পক্ষের উপরে যখন নোটিশ জারি করা হবে, নোটিশ জারি করার তারিখ হতে পরবর্তী 90 দিনের ভিতরে, নোটিশ জারি হওয়ার তারিখ থেকে পরবর্তী 90 দিনের ভিতরে রিভিশন নিষ্পত্তি করতে হবে। আর এখানে প্রত্যেকটি দিন ধরতে হবে কর্মদিবস, কর্মদিবস ব্যতীত ছুটির দিন যেমন শুক্রবার, শনিবার অথবা সরকারি বিভিন্ন যে ছুটির দিনগুলো আছে এই দিনগুলা অবশ্যই অবশ্যই বাদ যাবে। তাহলে মোটামুটি দেখা যাবে 90 দিনের ভিতরে কি হবে? আপিল কার্যক্রম এবং রিভিশন কার্যক্রম নিষ্পত্তি করতে হবে। ধারা 442-এর ক। তা ধারা 403 একবার অপরাধের বিচার করা হলে পুনরায় অপরাধের সেই একই অপরাধের বিচার করা যাবে না। 412-তে বলা হয়েছে আসামি যদি অপরাধের স্বীকারোক্তি প্রদান করে বা আসামি যদি স্বীকার করে তাহলে স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড প্রদান করা হলে আপিল করা চলবে না। 413-তে বলা হয়েছে তুচ্ছ ঘটনার ক্ষেত্রে 1 মাস কারাদণ্ড অথবা 50 টাকা জরিমানার ক্ষেত্রে আপিল করা চলবে না। ধারা 414-তে বলা হয়েছে আসামি ম্যাজিস্ট্রেট যদি 200 টাকা, মাত্র 200 টাকা জরিমানা করেন তাহলে সেই 200 টাকা জরিমানার বিরুদ্ধে কি করা চলবে না? আপিল করা চলবে না। ধারা 442-এর কথা বলা হয়েছে আপিল এবং রিভিশন কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে? আপিল আদালতে যে তারিখে আপিল গৃহীত হবে সেই তারিখ হতে পরবর্তী 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। আর রিভিশনের কথা বলা হয়েছে দুই পক্ষের উপর নোটিশ জারি করার তারিখ হতে, অর্থাৎ যে তারিখে নোটিশ জারি করা হবে সেই জারি করার তারিখ, অর্থাৎ অপরাধী ব্যক্তি অথবা বাদী এবং বিবাদী দুই পক্ষের উপর যখন নোটিশ জারি করা হবে, দুই পক্ষ যখন নোটিশটা হাতে পাবে সেই হাতে পাওয়ার তারিখ থেকে পরবর্তী 90 দিনের ভিতরে কি করতে হবে? রিভিশন নিষ্পত্তি করতে হবে। আর এখানে প্রত্যেকটা দিনকে কর্মদিবস হিসেবে ঘোষণা করতে হবে। কর্মদিবস ধারা 442-এর কয়ের 3-এ বলা হয়েছে এই সময় নির্ধারণের জন্য শুধুমাত্র কর্মদিবস অর্থাৎ কার্যদিবস, যে যে দিনে কার্যদিবস পালন করা হয় সেই সেই দিনকে হ্যাঁ, হিসেবে গণনা করতে হবে। ধারা কি 442-এর ক। 10 মিনিট পরে ধারা দিই, 15 মিনিট পরে। 91, ধারা 491 হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ দানের ক্ষমতা। টিকা আসতে পারে হেবিয়াস কর্পাস, টিকা শুধু টিকা আসে হেবিয়াস কর্পাস, আর কোনো প্রশ্ন হয় না। অথবা ছোট একটা শর্ট প্রশ্ন আসতে পারে হেবিয়াস কর্পাস কি? হেবিয়াস কর্পাস কি? হেবিয়াস কর্পাসটা মূলত বিষয়টা হলো হাইকোর্ট বিভাগের নিজস্ব একটা ক্ষমতা। পুলিশ বিভাগের যেমন একটা ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এখানে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ঠিক সেম বিষয়টা এরকম একটা ক্ষমতা আদালত বিভাগ যারা আছে, বিচার বিভাগ, এখানে তাদের ক্ষমতা বিশাল, প্রচুর ক্ষমতা। তার ভিতরে আরেকটা ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগকে, সেটা হলো হেবিয়াস কর্পাস জাতীয় নির্দেশ দানের ক্ষমতা। এমসিকিউ আসতে টিকা আসতে পারে হেবিয়াস কর্পাস, টিকা শুধু টিকা আসে হেবিয়াস কর্পাস,
অথবা ছোট প্রশ্ন আসতে পারে হেবিয়াস কর্পাস কি। হেবিয়াস কর্পাস কি? তাহলে ধারা 491 হেবিয়াস কর্পাস, ধারা 491 এর এক, হাইকোর্ট বিভাগ যখন উপযুক্ত মনে করেন তখনই নির্দেশ দিতে পারেন। কে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত এই নির্দেশ দিতে পারেন না। অর্থাৎ হেবিয়াস কর্পাস সংক্রান্ত যে জাতীয় নির্দেশনা আছে সেই নির্দেশ কে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। হেবিয়াস কর্পাসের নির্দেশনা হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত দিতে পারেন না। তাহলে হাইকোর্ট বিভাগ কি নির্দেশ দিতে পারেন? ধারা 491 এর একের ক, ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যকার কোনো ব্যক্তিকে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক, এই নির্দেশটা কে দিতে পারেন? হাইকোর্ট দিতে পারেন। কি নির্দেশনা? ফৌজদারি আপিল, ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যকার কোনো ব্যক্তিকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপিল করে সেই আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যকার কোনো ব্যক্তিকে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করা হোক, এই আদেশটাকে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। খতে বলা হয়েছে বেআইনিভাবে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয় তাহলে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে আটক করা হয় তাহলে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক, এই নির্দেশনাকে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। কিন্তু ওই আটকের বিরুদ্ধে যদি যাবতীয় প্রমাণ পাওয়া যায়, আটকের পক্ষে, আটক যে করা হয়েছে পুলিশ অফিসার করুক অথবা আদালত কর্তৃক, অন্য কোনো আদালত কর্তৃক করুক, আদালত কর্তৃক আটক করুক, এই আটক করার পক্ষে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে এখানে আর হাইকোর্ট বিভাগ এই ধরনের কোনো নির্দেশনা দিতে পারেন না। তাহলে প্রথম নির্দেশনা কি? ফৌজদারি আপিল আদালতে বা আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে কোনো ব্যক্তিকে বিচারের জন্য আদালতে হাজির করা হোক, এই নির্দেশনাকে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। অর্থাৎ ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে, অর্থাৎ যখন আপিল করা হয় আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে কোনো ব্যক্তিকে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতে হাজির করা হোক, এই নির্দেশনা দিতে পারেন। আর একটা নির্দেশনা দিতে পারেন, যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়, অর্থাৎ বেআইনিভাবে যদি আটক করা হয় তাহলে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক, এই আদেশটিও হাইকোর্ট বিভাগ দিতে পারেন। কিন্তু আমি বুঝ আটকের করে লই। বা গ্রেপ্তারের পক্ষে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, কোনো যাও, যুক্তিসঙ্গত কোনো কাগজ যদি উপস্থাপন বুঝ করে করা লই। যায় তাহলে আদেশ, এই ধরনের আদেশ কে দিতে পারেন না? হাইকোর্ট বিভাগ এই ধরনের আদেশ হুম? দিতে পারেন না। ধারা চারশো বুঝ করলে একানব্বই ভালো হইতো না, গরম লাগতো। গতে বলা হয়েছে জবানবন্দি দেওয়ার জন্য কারাগারে আটক কোনো বন্দীকে আদালতে হাজির করা হোক। জবানবন্দি, অর্থাৎ জবানবন্দি কত? 342 মনে আছে? আসামির জবানবন্দি 342। সবাই কি ভুলে গেছেন? তাহলে 491 গ, জবানবন্দি দেওয়ার জন্য কারাগারে আটক কোনো বন্দীকে আদালতে হাজির করা হোক। অর্থাৎ কোনো বন্দী যদি আদালতে জবানবন্দি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে হাইকোর্ট বিভাগ ওই বন্দীকে কি করতে পারেন? জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। আর ঘতে বলা হয়েছে সাক্ষী হিসেবে আটক কোনো ব্যক্তিকে, সাক্ষী হিসেবে আটক, সাক্ষী হিসেবে কখন আটক হয়? সাক্ষী, সাক্ষী হিসেবে আটক কোনো ব্যক্তিকে কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হোক। কোর্ট মার্শাল এটা তো সাধারণত সেনাবাহিনীর বিভিন্ন যে কার্যক্রম, কোর্ট মার্শাল, কোর্ট মার্শাল এদের বিভিন্ন সময় অপরাধের বিচার হয়, বিচারের উদ্দেশ্যে এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক। এক হেফাজত অর্থাৎ এক এক যে কি এক স্থান হতে অন্য স্থানে, যেমন এক কারাগার হতে অন্য কারাগারে স্থানান্তর করা যেতে পারে বিচারের স্বার্থে, এটাকে নির্দেশনা দিতে পারেন, হাইকোর্ট বিভাগ নির্দেশনা দিতে পারেন যে বিচারের স্বার্থে একটা অপরাধের বিচার চলতেছে,
মনে করেন ঢাকায়, এখন অপরাধী আছে পাবনায়, এখন এই পাবনার অপরাধীকে ঢাকায় কি করা যেতে পারে, স্থানান্তর করা যেতে পারে। ঢাকায় স্থানান্তর করলে কোথায় করবে? কাশিমপুর কারাগারে করবে। ঢাকার কাশিমপুর কারাগার, অথবা যদি রাজশাহী হয়, দেখা যায় যে কোন একটা অপরাধের বিচার কার্যক্রম যদি রাজশাহী জেলায় হয়, সেই অপরাধী যদি পাবনা জেলায় থাকে, তাহলে পাবনা জেলা থেকে কি করা যেতে পারে, তাকে স্থানান্তর করে রাজশাহী জেলায় প্রেরণ করা যেতে পারে। বিভিন্ন স্কোয়াড ডিউটির মাধ্যমে কি করা হয়, অপরাধীকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা হয়। এখানে আদালত এই নির্দেশনা দিতে পারেন। কে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ এই নির্দেশনা দিতে পারেন। তাহলে হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাসটা হলো হাইকোর্ট বিভাগ কর্তৃক একটি আদেশ। হাইকোর্ট বিভাগ কর্তৃক একটি আদেশ। এই আদেশটি কে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত বা ম্যাজিস্ট্রেট বা জজ এই আদেশ দিতে পারেন না। তাহলে হাইকোর্ট বিভাগ কি আদেশ দিতে পারেন? একে বলা হয়েছে ফৌজদারি আদালত। ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে কোনো ব্যক্তিকে বিচারের জন্য আদালতে হাজির করা হোক, এই নির্দেশনা দিতে পারেন। অথবা কোনো ব্যক্তি যদি অবৈধভাবে আটক হয়, তাহলে তাকে মুক্তি দেওয়া হোক, সে আদেশটিও দিতে পারেন। জবানবন্দি দেওয়ার জন্য কারাগারে আটক আছে এরূপ কোনো ব্যক্তিকে বা অপরাধীকে বা আসামিকে বা কোনো বন্দীকে আদালতে হাজির করা হোক, সে আদেশটাও দিতে পারেন। যদি কোনো সাক্ষ্যে, ফৌজদারি কার্যবিধি আইনের 171 ধারায় বলা হয়েছে কোন সাক্ষীকে বা বাদীকে বা ফরিয়াদীকে কি করা যায়, আটক করা যায়। এখন কোন সাক্ষী যদি আটক থাকে, তাহলে তাকে কোর্ট মার্শাল বা কমিশনারের নিকট হাজির করা হোক, এই আদেশটাও কে দিতে পারেন? হাইকোর্ট বিভাগ দিতে পারেন। এছাড়াও কোনো অপরাধের বিচার করার জন্য, সুষ্ঠু সুন্দরভাবে বিচার করার জন্য, দেখা যাইতে পারে যে অপরাধের বিচার করার জন্য এক জেলা থেকে অন্য জেলায় আসামি নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু অপরাধের বিচারটা যেখানে হয় সেখানে সেই স্থানের কারাগারে অপরাধীকে কি করা যায়, স্থানান্তর করা যায়। তাহলে বিচারের উদ্দেশ্যে বা বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য এক হেফাজত হতে অপরাধীকে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক। ধারা 491। ধারা 491। ধারা 492 আমরা এর আগে পড়ছি পাবলিক প্রসিকিউটর, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 ফিআরবি 413 না 414 বিধি, 413 414 বিধি হবে। আর এখানে ফৌজদারি কার্যবিধি আছে 492 ধারা, ফৌজদারি কার্যবিধি 492 ধারা, পাবলিক প্রসিকিউটর। ধারা 496। ধারা 496, যে ক্ষেত্রে অপরাধীর জন্য জামিন মঞ্জুর করা যাবে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে অপরাধীর জন্য জামিন মঞ্জুর করা যাবে, অর্থাৎ অপরাধীকে ছেড়ে দেওয়া যাবে বা খালাস প্রদান করা যাবে। ধারা 496। তাহলে একটা অপরাধীকে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে? অপরাধটা যদি জামিনযোগ্য হয়, অপরাধী যদি জামিন দিতে প্রস্তুত হয়, বা জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যদি মুচলেকা সম্পাদন করতে পারে, বা অপরাধী ব্যক্তি যদি জামানত সংগ্রহ করতে পারে, তাহলে কি করা যেতে পারে? সেই অপরাধী ব্যক্তিকে ছেড়ে দেওয়া যেতে পারে। ধারা 496। তাহলে জামিন অযোগ্য অপরাধ ব্যতীত, জামিন অযোগ্য অর্থাৎ আমলযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য অপরাধ, যে অপরাধ করলে জামিন হবে না, এই সকল অপরাধ ব্যতীত অন্য কোন অপরাধে যদি অভিযুক্ত হয়, অভিযুক্ত হওয়ার পর কোনো অপরাধী যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়, অথবা তাকে আদালতে হাজির করা হয়, অথবা সে নিজেই আদালতে হাজির হয়, সে যদি জামানত দিতে প্রস্তুত থাকে বা সে যদি ইচ্ছা প্রকাশ করে, অথবা সে যদি জামিনদার সংগ্রহ করতে পারে, সে যদি মুচলেকা সম্পাদন করতে পারে, সে যদি বন্ড দিতে পারে, বা সে পরবর্তী সময়ে আদালতে হাজির হবে, এই মর্মে যদি মুচলেকা দেয় জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, তাহলে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। ধারা 496। কিন্তু ধারা 496 বলা হয়েছে অপরাধটি অবশ্যই জামিনযোগ্য হতে হবে, অপরাধটি অবশ্যই জামিনযোগ্য হতে হবে, অপরাধটি অবশ্যই জামিনের অযোগ্য নয়। এক কথায় অপরাধটি যদি জামিনযোগ্য হয়, সেই ক্ষেত্রে অপরাধীকে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করেন, অথবা অপর কোনো কর্মকর্তা গ্রেপ্তার পূর্বক যদি আহ থানায় প্রেরণ করেন, অথবা কোর্টে যদি হাজির করেন, তাহলে থানার অফিসার অথবা কোর্টের কোর্ট কোর্টের বিচারক বা জজ বা ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? থানার কর্মকর্তাও তাকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন, অথবা কোর্টে যদি হাজির করা হয়, তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক কি করতে পারেন? তাকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন। কোন কোন ক্ষেত্রে পারেন? সে যদি জামিনদার সংগ্রহ করতে পারে, অথবা মুচলেকা দিতে যদি রাজি হয়,
বা বন্ড বা জামানত যদি সংগ্রহ করতে পারে, অথবা সে পরবর্তী সময়ে আদালতে হাজির হবে মর্মে যদি মুচলেকা সম্পাদন করে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, তাহলে তাকে ছেড়ে দেওয়া যায়। ধারা 496। আর ধারা 497, যখন জামিন অযোগ্য অপরাধের জন্য জামিন মঞ্জুর করা হয়। অপরাধটি কি? জামিন অযোগ্য অপরাধ, অর্থাৎ এই অপরাধের জন্য জামিন মঞ্জুর করা যাবে না, কিন্তু সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যায়। ধারা 497। আমরা যেমন পড়ছিলাম ধারা 169, ধারা 170, কিছু কিছু অপরাধের প্রমাণ পাওয়ার পরেও কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। 169 পড়ছিলাম যদি সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত না থাকে তাহলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যায়। 170 পড়ছিলাম কি, অপরাধের যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তারপরেও কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। যদি মহিলা হয়, শিশু হয়, বৃদ্ধ হয়, বয়স্ক হয়, অসুস্থ হয় বা প্রতিবন্ধী হয়, তাহলে তাকে কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। এখানেও ধারা বা 497, ধারা 497-1, জামিন অযোগ্য অপরাধে অপরাধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে অথবা আটক হলে অথবা তাকে আদালতে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে, কিন্তু সে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী হয় তাহলে জামিনে মুক্তি দেয়া যায় না। তাহলে কি বলা হয়েছে? অপরাধটি যদি জামিনের অযোগ্য অপরাধ হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্য কোনো কর্মকর্তা কর্তৃক যদি গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, কোর্টে প্রেরণ করা হয়, অথবা তার বিচার শেষে যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধে হয় তাহলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যায়, কিন্তু মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যায় না। তবে শর্ত থাকে যে, ওই কথা একটাই, যদি স্ত্রী হয়, শিশু হয়, বৃদ্ধ হয়, বয়স্ক হয়, অসুস্থ হয়, প্রতিবন্ধী হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেয়া যাবে। কি করা যাবে? জামিনে মুক্তি দেওয়া যাবে। প্রথমে বলা হয়েছে জামিনে মুক্তি দেওয়া যাবে না, পরবর্তীতে বলা হয়েছে জামিনে মুক্তি দেওয়া যাবে, শর্তের ভিতরে দেওয়া যাবে। তাহলে তিন ধরনের ব্যক্তিকে বা অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া যাবে। এক, 16 বছরের কম বয়স হলে, অর্থাৎ ছেলেটি যদি 16 বছরের কম বয়স হয়, বয়স যদি 16 বছরের কম হয় তাহলে তাকে কি করা যাবে? জামিনে মুক্তি প্রদান করা যাবে। অথবা অপরাধী যদি স্ত্রী লোক হয়, মহিলা হয়, নারী হয়, তাহলে তাকে কি করা যাবে? জামিনে মুক্তি প্রদান করা যাবে। অর্থাৎ আরেকটি বিষয় হলো, অপরাধী ব্যক্তি যদি অক্ষম বা অসুস্থ হয় সেক্ষেত্রেও তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। তাহলে মহিলাদের ক্ষেত্রে, শিশুর ক্ষেত্রে বা অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে অনেক ধরনেরই ছাড় আছে, ছাড় দেয়া যায়, আদালত কর্তৃক ছাড় দেয়া যায়। সেক্ষেত্রে অপরাধটি যদি জামিনের অযোগ্য হয় সেক্ষেত্রেও, জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধী যদি নারী হয়, শিশু হয়, অসুস্থ হয়, অক্ষম হয়, প্রতিবন্ধী হয়, বয়স্ক মানুষ হয়, সেক্ষেত্রে তাকে কি করা, বয়স্ক না, বয়স্ক ব্যতীত অন্যান্য অপরাধী যদি হয় সেক্ষেত্রে কি করা যায়? তাকে ছেড়ে দেওয়া যায়। নারী, অল্প বয়স্ক শিশু বা শিশু, অথবা অক্ষম বা প্রতিবন্ধী বা অসুস্থ যদি হয় সেক্ষেত্রে এই সকল ব্যক্তিকে কি করা যায়? জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিনে মুক্তি প্রদান করা যায়। কে মুক্তি প্রদান করতে পারেন? আদালত মুক্তি প্রদান করতে পারেন। ধারা 497। ধারা 497, তাহলে ধারা 403 বলা হয়েছে একবার অপরাধের বিচার করার পর যদি অপরাধীকে খালাস প্রদান করা হয় তাহলে সেই একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। ধারা 400-তে বলা হয়েছে আসামি স্বীকারোক্তি করলে, দণ্ড প্রদান করলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না। ধারা 413-তে বলা হয়েছে তুচ্ছ অপরাধের ক্ষেত্রে বা তুচ্ছ মামলার ক্ষেত্রে বা তুচ্ছ দণ্ডের ক্ষেত্রে কি করা যাবে না? আপিল চলবে না। 414-তে বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কি করা যাবে না? আপিল চলবে না। ধারা 442-এর কথা বলছে আপিল এবং রিভিশনের সময়সীমা 90 দিন। 90 দিন, যেদিন আপিল আদালতে আপিল গৃহীত হবে, গৃহীত হওয়ার তারিখ হতে পরবর্তী 90 দিনের ভিতরে। আর রিভিশনের কথা বলা হয়েছে দুই পক্ষের উপর যখন নোটিশ জারি করা হবে, নোটিশ জারি করার তারিখ হতে পরবর্তী 90 দিনের মধ্যে। আর 3-এ বলা হয়েছে এখানে
প্রত্যেকটা দিন কর্মদিবস হিসেবে গণনা করতে হবে। এখানে দিন গণনার সময় কর্মদিবস গণনা করতে হবে, অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই যে কর্মদিবস বা কার্য দিবস গুলো আছে, এই দিবসগুলা এই 90 দিনকে গণনা করতে হবে। এর ভিতরে যদি কোনো সরকারি ছুটি থাকে, শুক্র শনিবার যে দিনগুলো আছে, এই দিনগুলো 90 দিনের ভিতরে পড়বে না। ধারা 491 বলা হয়েছে হেভিয়াস কর্পাস, এই আদেশটি হাইকোর্ট বিভাগ দিতে পারেন। এখানে হাইকোর্ট বিভাগ 5টি আদেশ দিতে পারেন। কয়টি? 5টি আদেশ। ফৌজদারি আপিল অধিক্ষেত্রের সীমার মধ্যে কোনো ব্যক্তিকে আইন অনুসারে বিচারের জন্য আদালতে হাজির করা হোক, বা বেআইনিভাবে কোনো আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হোক, অথবা জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে কোনো অপরাধী ব্যক্তিকে হাজির করা হোক, কোনো সাক্ষীকে কোর্ট মার্শাল অথবা কমিশনের নিকট হাজির করা হোক, অথবা বিচারের স্বার্থে কোনো আসামিকে বা অপরাধী ব্যক্তিকে এক স্থান হতে অন্য স্থানে, এক হেফাজত হতে অন্য হেফাজতে স্থানান্তর করা হোক। ধারা 491। ধারা 492 বলা হয়েছে পাবলিক প্রসিকিউটর ফৌজদারি কার্যবিধি আইনের ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 2 ফৌজদারি কার্যবিধি 492, পিআরবি 413, 414 বিধি। পিআরবি 413 না 414, অথবা দেখি একটু। পিআরবি 413, 414 বিধি। পিআরবি 413, 414 বিধি। 496 ধারায় বলা হয়েছে, ধারা 496 বলা হয়েছে জামিনযোগ্য অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, সে যদি জামিন দিতে রাজি হয়, বা জামানত গ্রহণ করতে যদি প্রস্তুত থাকে, বা জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা দিতে রাজি হয়, তাহলে তাকে কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। কে মুক্তি প্রদান করতে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত। ধারা 497 বলা হয়েছে জামিনের অযোগ্য অপরাধী যদি অভিযুক্ত হয় এবং মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড যদি দণ্ড প্রদান করা হয়, সেক্ষেত্রে কি করা যায় না? জামিনে মুক্তি প্রদান করা যায় না। তবে শর্ত থাকে যে অপরাধী ব্যক্তি যদি শিশু হয়, নারী হয়, অথবা অক্ষম বা শারীরিকভাবে যদি অসুস্থ হয়, তাহলে তাকে কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। তাহলে কোন ধরনের ব্যক্তিকে? 3 ধরনের ব্যক্তিকে। যদি শিশু হয়, যদি নারী হয়, যদি অসুস্থ বা অক্ষম হয়, তাহলে তাদেরকে কি করা যায়? জামিনে মুক্তি প্রদান করা যায়। আর সামনে যাব।